গত ৯ আগস্ট আরজিকর হসপিটালে চিকিৎসক তরুণীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় এবং তারপর থেকে তোলপাড় হয়ে যায় গোটা বাংলা। তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত ভার যায় সিবিআইয়ের হাতে। কিন্তু সিবিআই তদন্ত শুরু করেই বারবার যে অভিযোগটা করছিল তা হচ্ছে তথ্য প্রমাণ লোপাটের, এভিডেন্স ট্যাম্পারিংয়ের। এবং তারপরে যাবতীয় তদন্ত সিবিআই করে, সিবিআই চার্জশিট পেশ করে এবং সেই চার্জশিটে নাম একমাত্র মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের নাম হিসেবে উঠে আসে। যদিও এভিডেন্স ট্যাম্পারিংয়ের জন্য গ্রেপ্তার হন আরজিকর হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল, কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ না করতে পারার জন্যই জামিন পেয়ে যান সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। এরপরেই শিয়ালদা আদালত মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। তারপরে কিন্তু পুনঃতদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হন নির্যাতিতার পরিবার এবং সেই তদন্ত কিন্তু চলছে খুব দীর্ঘতে, বারবার শুনানি হয়েছে। কিন্তু এবারে প্লেস অফ অকারেন্স অর্থাৎ যেখানে নির্যাতনের ঘটনা ঘটেছিল সেখানে যেতে চেয়ে আদালতের দ্বারস্থ হলেন নির্যাতিতার পরিবার। কি বলল আদালত, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। আরজিকর হসপিটালে চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের পর যে বিষয়টি সবচেয়ে বেশি নাড়া দিয়েছে তা হচ্ছে একজন চিকিৎসক যিনি হসপিটালে এইরকম অবস্থায় পড়লেন। এবং সেইভাবেই প্রশ্ন উঠেছিল আরজিকর হসপিটালের ভূমিকা নিয়ে, যেখানে হাসপাতালের পক্ষ থেকে পরিবারকে ফোন করা হয় তাদের মেয়ে অসুস্থ, পরবর্তী বলা হয় তাদের মেয়ে সুসাইড করেছে এবং নানাবিধ কথা বলা হয়। এরপরেই কিন্তু তারা হাসপাতালে আসেন এবং যেটা জানা যায় যে সন্দীপ ঘোষ আরজিকর হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ তিনি তার পরিবারকে অন্তত 3 ঘন্টা বাইরে বসিয়ে রেখেছিলেন। এবং যে সেমিনার রুমের কথা বলা হয় সেখানেও কিন্তু রেনোভেশনের কাজ শুরু হয়, অর্থাৎ ভাঙচুরের কাজ শুরু হয় এবং সেখানে অবাধে মানুষ যাতায়াত করেন কারা? সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ বীরবাক্য বিশ্বাস, অভিক দেইরা। সাইভাবে প্রশ্ন উঠতে শুরু করে যে হঠাৎ কেন। এরপরেই কিন্তু নির্যাতিতার পরিবার পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছিল যে তাদেরকে এইভাবে হ্যাম্পারিং করা হচ্ছে। এরপরে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দেয় হচ্ছে সিবিআই তদন্তের নির্দেশ দেয়। সিবিআই তদন্তের পরেই যে এটা উঠে আসে তা হচ্ছে এভিডেন্স ট্যাম্পারিংয়ের নানাবিধ তথ্য কিন্তু সামনে আসে। এরপরেই কিন্তু সিবিআই তাদের চার্জশিট পেশ করে। চার্জশিটে মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের নাম। এবং যদিও পরবর্তী এভিডেন্স ট্যাম্পারিংয়ের জন্য গ্রেপ্তার হন আরজিকর হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল, এবং পরবর্তীতে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ না করতে পারার জন্য তারা জামিন পান। এবং তারপরেই শিয়ালদা আদালত মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। কিন্তু পরবর্তীতে পুনঃতদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হন নির্যাতিতার পরিবার। এবার নির্যাতিতার পরিবার যে দাবিটা করছে তা হচ্ছে প্লেস অফ অকারেন্স, অর্থাৎ যেখানে ঘটনা ঘটেছিল সেখানে তারা যেতে চান। সেই কারণে কলকাতা হাইকোর্টে আবেদন করে এবং কলকাতা হাইকোর্ট কিন্তু পরিষ্কার বলেছে যে এই বিষয়টি কিন্তু শিয়ালদা আদালতে তাদের অনুমতি নিতে হবে। প্রশ্ন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হচ্ছে সিবিআই কেন এত ঢিলেমি করছেন, যেখানে প্রথম থেকে বিশেষ সিবিআইয়ের হাতে তদন্তভার যাওয়ার পর তারা এভিডেন্স ট্যাম্পারিংয়ের বিষয়গুলো সামনে আসলেও যেগুলো সামনে আসে যে এই দিন যারা কাজে যুক্ত ছিলেন সমস্ত চিকিৎসক, নার্স বা সিকিউরিটি গার্ড, তাদের কেন জেরা করা হবে না বা তাদের জেরা করে কেন তথ্য উঠে আসবে না। বা বলা যেতে পারে যে এই নির্যাতিতার পরিবার যে ধর্ষণের ঘটনা ঘটে তার দেহে 24টি আঘাতের চিহ্ন ছিল, সেটা কি একা সঞ্জয় রায়ের পক্ষ সম্ভব? নানাবিধ তথ্য কিন্তু উঠে আসে। এবং তারা যে রাত্রে একসাথে ডিনার করেছিলেন, আরও 4 জন চিকিৎসক ছিলেন, ফলে তারা যে খাবার অর্ডার করেছিলেন সেই ফুড ডেলিভারি অ্যাপ, তারা কন্টেনারে খাবার দেয়, যাবতীয় কোনো কিছু কিন্তু পাওয়া যায়নি। কিন্তু যেখানে পাওয়া গেছিলো এই সেমিনার রুমে নির্যাতিতার দেহ পাওয়া গেছিলো, যেখানে তার চশমা, তার ল্যাপটপ খুব সুন্দর করে সাজানো ছিল। সেইভাবে প্রশ্ন উঠছে প্লেস অফ অকারেন্স কিন্তু এটা নয়, অনেকেই প্রশ্ন দেন এবং যাবতীয় দাবি তুলে কিন্তু আদালত দ্বারস্থ হন। এর আগে 35টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেছিলেন এই নির্যাতিতার পরিবার। কিন্তু দেখা যায় সিবিআই তারা পরবর্তী যে আদালতকে জানায় যে গণধর্ষণের কোনো ঘটনাই ঘটেনি। ফলে সেইভাবেই প্রশ্ন উঠে আসছে সিবিআইয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। অনেকেই বলেন সিবিআই কোথাও যেন ম্যানেজড হয়ে গেছে, নানাবিধ প্রশ্ন সামনে। কিন্তু এবার সেই সেমিনার অর্থাৎ যেখানে ঘটনা ঘটেছে প্লেস অফ অকারেন্স সেখানে যেতে চেয়ে আদালতের দ্বারস্থ হলেন নির্যাতিতার পরিবার। এবং যদিও আদালত ইতিমধ্যে শিয়ালদা আদালতে তাদের অনুমতির কথা বলেছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিষয়গুলো সামনে এসেছিলো যে ঘটনা ঘটে তারপরে তড়িঘড়ি পোস্টমর্টেমের রিপোর্ট নিয়ে প্রশ্ন উঠে আসে এবং পোস্টমর্টেমের পর তড়িঘড়ি দেহ দাহ করে দেওয়া তা নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে
যে তোর দেহ দাহ করে দেওয়া কী প্রয়োজনটা পড়লো, যেখানে রীতিমতো পুলিশ সিকিউরিটি দিয়ে বাকি শ্মশানে আরও দুটো বডি থাকলে সেগুলোকে সরিয়ে দিয়ে এই নির্যাতিতার পরিবার দেহ দাহ করা হয় এবং তার পরিবারকে অর্থের অফার করা হয়। নানাবিধ প্রশ্ন কিন্তু সামনে আসে। ফলে স্বাভাবিকভাবেই এই আরজিকর হসপিটাল চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের ঘটনার যে উপযুক্ত তদন্ত যে হয়নি, যে ন্যায় বিচার তারা যে পাচ্ছে না, তা কিন্তু একদিনে জলের মতো পরিষ্কার হয়েছে। কারণ প্রথম দিকে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ছিল, পরবর্তী ভূমিকা কিন্তু সিবিআইয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। এবং যেখানে আদালত সবসময় যে কথাটা তাদের তথ্য প্রমাণের ভিত্তিতে সিবিআই তদন্ত করেছে, কি তথ্য প্রমাণ তাদের হাতে উঠে এসেছে, যাবতীয় কিন্তু আদালতে যদি সঠিক না পৌঁছায় তাহলে আদালত কিন্তু তার উপযুক্ত রায় কিন্তু দিতে পারবে না। ফলে এক্ষেত্রেও কিন্তু বারবার তাই হচ্ছে। আর স্বাভাবিকভাবেই কিন্তু এখন পর্যন্ত এই এভিডেন্স ট্যাম্পারিং যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ, তারা কিন্তু জামিন পেয়ে বসে আছেন। এবং প্রশ্ন হচ্ছে তাহলে কি নির্যাতিতার পরিবার যারা এখনও লড়াইটা করছেন, ন্যায় বিচার কি তারা পাবেন? তা কেউ কিন্তু কিচ্ছু হারায়নি, শুধুমাত্র এই পরিবার তাদের কন্যাকে হারিয়েছে। এবং আরও খুব দুঃখের কথা হচ্ছে এই যে বাবা মা, নির্যাতিতার বাবা মা, যিনি তার কন্যার খুব আদর করে যে নাম রেখেছিলেন, সেই নামেও তারা ডাকতে পারছে না, কেউ ডাকতে পারছে না। এটাও তাদের কাছে একটা যন্ত্রণা। ফলে স্বাভাবিকভাবেই এই যন্ত্রণা শুধুমাত্র তার পরিবারই ভোগ করছেন। প্রথম দিকে আন্দোলন হলেও, রাত দখল, দিন দখল, নানাবিধ আন্দোলন হলেও কেউ কিন্তু কিচ্ছু হারায়নি। দিন শেষে হারিয়েছেন শুধু এই নির্যাতিতার পরিবার তাদের কন্যাকে হারিয়েছেন। ফলে তারা এখনও লড়াইটা লড়ে যাচ্ছেন ন্যায় বিচার চেয়ে। ন্যায় বিচার তারা কি পাবেন, সেদিকে আমাদের নজর থাকবে। নজর রাখুন আপনারাও।